আবারও ওয়েলকাম করছি দ্য ক্রিকেট শোতে। সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো করেছেন। একেবারে প্রথম কমেন্টে যদি যাই, আশফিয়ান তিনি বলছেন যে আইসিসি যদি তার অবস্থান পরিষ্কার করে এবং ভারতেই খেলতে বলে, সেক্ষেত্রে বিসিবির সিদ্ধান্ত কি একই থাকবে নাকি পরিবর্তন হবে? বাংলাদেশ রিসেন্ট টাইমে যেভাবে মানে কঠোরভাবে বলেছে যে না বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতে খেলতে যাবে না, আমার মনে হয় না বিসিবির বা মানে বাংলাদেশেরই টোটাল আসলে সেই সিচুয়েশন থেকে সরে আসা বা সেই সিদ্ধান্ত থেকে সরে আসার বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা হবে না। কিন্তু আপনি চিন্তা করেন ইন রিসেন্ট টাইম আপনি যদি চিন্তা করেন বিসিবি পরিচালক থেকে শুরু করে সবাই যেই গার্ডস নিয়ে বলেছে যে মানে সাইবেরিয়া হলেও খেলতে যাবে, ভারতে খেলতে যাবে না, এরপর যদি আপনি যান মানে টাফ। হ্যাঁ, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরের প্রশ্ন, রাহাত হোসেন বলছেন এবারের বিপিএল এর কোন দুইটা দলকে ফাইনালে দেখা যেতে পারে বলে আপনাদের মনে হয়? রাজশাহী, যেটা ওয়্যার ইজ রংপুর? এখন পর্যন্ত রাজশাহীকে আমার মনে হয় আপনাকে রাখতেই হবে, হ্যাঁ, এবং চিটাগাংকেও রাখতে হবে, চিটাগাংকেও রাখতে হবে, এবং রংপুরও আসলে ফাইনাল খেলার মতো টিম। আমি টপ 4 এর মধ্যে যদি দেখি, সিলেট আমার কাছে পার্সোনালি মনে হয় না সিলেট তো টপ 4 এ থাকবে, এটা টপ 4 থাকবে, বাট পার্সোনালি আমার মনে হয় না যে তারা ফাইনাল খেলার মতো কম্পিট করার মতো টিম। আমার আবার কেন যেন মনে হচ্ছে যে চট্টগ্রাম যেই ভালোটা খেলছে প্লে অফে গিয়ে আমার মনে হয় যে হয়তো খেলেও খেলতে পারে। আবার নেই তো, ফলে ওই শুরুতেই একটা ধাক্কা, ওই জায়গাটা তাদের ইনিংসটাকে বিল্ড করে দিচ্ছিলেন ওয়াশিংটন, সেই জায়গাটাতে একটা বড় ধাক্কা চট্টগ্রামের জন্য। ফলে ঢাকা ফ্রিজে এসে আবার অনেক কিছু পাল্টে যেতে পারে, কারণ টিমগুলো আসলে সিলেটে যে ধরনের উইকেট খেলেছে ঢাকায় সে ধরনের উইকেট খেলবে, ফলে ঢাকার সাথে যারা বেশি মানিয়ে নিতে পারবে তাদের জন্য আসলে ইজি হবে পরের ফাইনালে খেলা। ঢাকার আসলে দুটো দিন অন্তত দেখা উচিত, মানে ঢাকা পর্বের দুটো দিন বিপিএল দেখা উচিত। ওকে, পরের প্রশ্ন আমার ছিল না আপনার ছিল? আমি বলি, বায়েজিদ হাসান তিনি বলছেন যে বিপিএল এ ঢাকায় এত ভালো প্লেয়ার থাকতেও এই দুরবস্থা কেন, কমতিটা আসলে কিসের? আপনি তো অনেক কাছ থেকে দেখেছেন ঢাকা টিমকে। আমার কাছে মনে হয় যে আমাকে জিজ্ঞেস করেন, ধরেন সবচেয়ে বড় পারফর্মার হওয়ার কথা ছিল ঢাকার সাইফ হাসান, তিনি বাংলাদেশ টিমের ভাইস ক্যাপ্টেন এবং তিনি এশিয়া কাপে যেভাবে পারফর্ম করেছেন তার প্রতি প্রত্যাশা অনেক বেশি ছিল, এবং তাকে ডিরেক্ট সাইনও করানো হয়েছিল, তাকে ড্রপই করতে হয়েছে 11 থেকে, অথচ তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন। ফলে তিনি সেই জায়গাটা থেকে পারফর্ম করতে পারেননি, সেই জায়গায় একটা হোঁচট ঢাকা খেয়েছে। আবার যদি দেখেন যে আরেক ডিরেক্ট সাইনিং তাসকিন আহমেদ, তাকে শুরুর দিকে ঢাকা পায়নি, আবার তিনি এসেও তাসকিন সুলভ পারফরমেন্স তিনি করতে পারেননি। ফলে সেরা মানে যে দুজনকে আপনি ডিরেক্ট সাইন করবেন তারা দুজনই তো আসলে আপনার টিমের টোনটা সেট করে দেবে, তারা দুজনের কেউ আসলে সেভাবে পারফর্ম করতে পারে। শামীম পাটোয়ারি খুব ভালো পারফর্ম করছেন, কিন্তু তাকে উপরের দিকে বা পরের দিকে বা বোলিংয়ে কেউই সেভাবে সেরকম সাপোর্টটা দিতে পারছে না, সেই কারণে আসলে ঢাকার অবস্থা বেশ বেগতিক। ফ্যান ফেভারিট নাসির আর সাব্বিরের কথা যদি আপনি বলেন, কিছু ম্যাচগুলোতে তো তারা ভালো মানে ব্যাটিং করার চেষ্টা করেছে, টুর্নামেন্ট ভালো খেলার মতো, কিন্তু কনসিস্টেন্সি থাকে নাই। হ্যাঁ, এবং ঢাকার ক্যাপ্টেনও যেমনটা বলছিলেন যে আসলে ওই যে একবার যখন হারা শুরু করেছে তখন আর মোমেন্টামটা ফিরে যেতে তো তাদের জন্য অনেক টাফ হচ্ছে। এবার দেখা যাক ঢাকায় এসে ঘরের মাঠে এসে কি হয়। পরের প্রশ্ন, নাইম হোসেন তিনি বলছেন হাথুর সিংহকে কি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত না রিশাদের মতো বিশ্বসেরা লেগিকে উপহার দেওয়ার জন্য? রিশাদ বিশ্ব মাতাচ্ছেন আসলেই, এবং তিনি হাথুর সিংহের সাথে দেখাও করেছেন, থ্যাঙ্কফুল তিনি অনেক। আপনার কি মনে হয় রাহুল? অ্যাবসলিউটলি, পুরো ক্রেডিটটাই আমার কাছে মনে হয় হাথুর সিংয়ের, কারণ বাংলাদেশ যখন হাথুর সিং যখন কোচ ছিলেন তখন তিনি নির্বাচকদের প্রতিদিন ডেকে ডেকে বলতেন যে তোমরা কি টিম সিলেক্ট করছো, একটা লেগ স্পিনার এনে দিতে পারছো না, পুরো বাংলাদেশে কি একটা লেগ স্পিনার নাই? তখন আসলে যখন যারা সিলেক্টেড ছিলেন মিনাজ আবেদুন নান্নু, তিনি বা তার টিম, তারা আসলে ওই মানের ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য প্রস্তুত কোনো লেগ স্পিনার পাচ্ছিলেন না। রিশাদ সেই সময় টাইমে আসলেই প্রিপেয়ার ছিলেন না, কিন্তু তারপরও তাকে ন্যাশনাল টিমে নিয়ে আসা হয়েছিল হাথুর সিংয়ের কথার থেকে বাঁচার জন্য, যে ভাই এই যে আপনার লেগ স্পিনার, আপনি খেলাইলে খেলান, না খেলাইলে নাই, এটা আপনার ব্যাপার, আমার লেগ স্পিনার দরকার, আমি এনে দিছি। সো ওই কারণে নির্বাচকরা রিশাদকে এনে দিয়েছিলেন, এবং তারপর হাথুর সিং রিশাদকে নার্সিং করেছেন, তাকে ম্যাচ খেলার সুযোগ দিয়েছেন, এবং ওই ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে তাকে মানিয়ে নেওয়ার সুযোগটা দিয়েছেন, এবং সেখান থেকেই কিন্তু ওই ওয়ার্ল্ড ক্রিকেট, কারণ রিশাদ আসলে আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রুভ করেছেন, পরে ডোমেস্টিক সার্কিটে প্রুভ করেছেন, ফলে ওই সুযোগটা আসলে করে দিয়েছিলেন হাথুর সিংয়ে, সিলেক্টরদেরকে প্রেশার দিয়ে দিয়েছে যে করেই হোক ন্যাশনাল টিমে একটা লেগ স্পিনার দরকার, ফলে একটা বড় ক্রেডিট আসলে সেই জায়গা থেকে আসলেই সবার পক্ষ থেকেই তিনি একটা ধন্যবাদ কিন্তু আসলেই পান বাংলাদেশের পক্ষ থেকে। একবারে শেষ কমেন্টে যেতে চাই, খুব বেশি সময় নেই আমাদের হাতে। হায়দার আলী ভুইয়াফা তিনি বলছেন যে তিনি মৌসুমী আলম
আলম মৌকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাপি বার্থডে মৌসুমী আলম মৌ, ক্রিকেট শোর পক্ষ থেকেও, এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফাহাদ, তাকেও ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। একদিন আগে গেছে যদিও। ওকে, সো আজকে দ্য ক্রিকেট শো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আবার হাজির হয়ে যাব নেক্সট ডেতে ক্রিকেটের আপডেট নিয়ে ক্রিকেট শোতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.